আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বন্ধুরা, থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পারছেন কি হতে চলছে। রাজশাহী সৌন্দর্যের কথা সবাই বলে, যত নিউজ, যত চ্যানেল, যত কিছুই দেখবেন সবাই শুধু রূপের বর্ণনা, রাজশাহীর সৌন্দর্যের বর্ণনা করেই চলছে। কিন্তু সত্য কথা কেউ বলবে না, এই সৌন্দর্যের আড়ালে ভয়ঙ্কর ফাঁদ। বন্ধুরা, যা ইতিমধ্যে কখনো কল্পনাও করতে পারেননি, হয়তোবা শোনেননি, হয়তোবা ভাবতেও পারেননি যে এই অপরূপা সৌন্দর্যের মাঝে লুকিয়ে আছে ভয়ঙ্কর মরণ ফাঁদ, যা আপনাকে শেষ করে দিতে পারে যে কোনো মুহূর্তে। বন্ধুরা, আরিফ লালাতে দেখেছি সুফানিস বাকে, মালেকা হামিরাকে, যারা রূপ সৌন্দর্য দিয়ে মোহিত করে ডেকে নিয়ে প্রাণ কেড়ে নিতে দ্বিধা করে না। এবং দেখেছি ডাকিনীর সেই রহস্যময় নাটকগুলোকে, যেখানে ডাকিনীরা সৌন্দর্যের জাদু দিয়ে পাগল করে তাদের কার্য সিদ্ধি করার জন্য কতটা জঘন্য কাজ করে আর ভয়ঙ্কর রূপ দেখায়। বন্ধুরা, এই রাজশাহীতে এমনই একটা শহর যার সৌন্দর্যের বাঁকে বাঁকে মোড়ে মোড়ে রয়েছে ভয়ানক করুণ কাহিনী, যা শুনলে চমকে উঠবেন, শিউরে উঠবেন। তাই প্রস্তুত হয়ে নেন। রাজশাহী যাবেন কিনা? আমি যখন রাজশাহী ভোরে গিয়ে মুক্ত মঞ্চে আর টি বাঁধে যাই, বন্ধুরা দেখবেন টি বাঁধে ছোটো ছোটো অনেক ঘরগুলি থাকে, আর সেখানে কিছু সংখ্যক মানুষ দাঁড়িয়ে থাকে। আমি যাওয়ার আগেই ভোরে যখন রাজশাহী নামি, তখন বলছে কই যাবে। আমি লোকটিকে বললাম যে আমি পদ্মার পাড়ে যাব, পদ্মার সৌন্দর্য দেখার জন্য। লোকটি বলল, ভুলেও এ কাজ করো না, শোনো, ওইখানে যদি তুমি এই সময় যাও, যে কোনো মুহূর্তে তোমার ক্ষতি হতে পারে। শুনে চমকে উঠলাম, লোকটি কি বলে আর একটু শোনার জন্য। বললাম, আঙ্কেল কি হয়েছে যদি একটু বলেন। বললেন, বাবা, সেখানে তো এখন হায়নাদের আস্তানা, এই সময় গেলে তোমার সব কিছু লুট করে নেবে, এমনকি তোমার প্রাণটা পর্যন্ত যেতে পারে। সে আঙ্কেলের কথা শুনে আমার মনে প্রশ্ন বিঁধে গেল। তাই আমি কিছু সময় ওয়েট করলাম। কিছু সময় পর যখন শহরে আলো, চতুর্দিকে আলো ভালোভাবে ফুটে উঠল, আমিও পদ্মার পাড়ে রওনা দিলাম রিক্সা দিয়ে মনের আনন্দে। কিন্তু বন্ধুরা, যখন আমি পদ্মার পাড়ে যাই, কুয়াশা তখন সেখানে লেগে আছে। গিয়ে দেখি কুয়াশায় তেমন কিছু দেখা যাচ্ছে না। কিন্তু বন্ধুরা, সেই দৃশ্যই দেখতে পেলাম যেই কিছু আগে মুরব্বী আমাকে বলেছিল যে টি বাঁধে এই মুহূর্তে যেও না, বা মুক্ত মঞ্চে এই মুহূর্তে যাওয়া পদ্মার পাড়ে মোটেও ঠিক হবে না। গিয়ে দেখি বন্ধুরা, দুইজন ছেলে আগন্তুক, তারা বেড়াতে আসছে। আসার পর তাদের কাকুতি মিনতি দেখে আমার চোখ দিয়ে পানি বেয়ে পড়তে লাগলো। শুনলাম তাদের মুখে সেই মর্মান্তিক কাহিনী। কিছু লোক তাদেরকে জিজ্ঞাসা করে, দুই ছেলেকে, এই তোদের ব্যাগে কী আছে, ব্যাগে কী আছে আমরা দেখতে চাই। তখন তারা বলে যে আমাদের ব্যাগ আপনারা কেন দেখবেন, আপনার তো প্রশাসনিক কেউ নয়, এত বেশি কথা বলিস কেন, বলেই সবাই দলবদ্ধভাবে তাদের কাছ থেকে ব্যাগ, মোবাইল, টাকা পয়সা ছিনিয়ে নেয়। বাধা দিতে গেলে এলোপাতারি মারধর শুরু করে। তারা টাকা চায় বাড়ি যাওয়ার জন্য, টাকা দেওয়া হয় না। তাদের ফোনের যে পিন কোড ছিল বিকাশের, সেই পিন কোড থেকে তারা টাকা উঠিয়ে নেয়, নিয়ে নাম্বার ডিলিট করে সিম ভেঙে ফেলে নদীতে দেয়। এবং ছোট মোবাইল ছিল সেটা তারা ভেঙে ফেলে। আর বড় যে দুইটা টাচ ফোন ছিল, স্মার্টফোন, সেটা তারা কেড়ে নেয়। বন্ধুরা, এত কাকুতির পরে যখন টাকা পায়নি, ওরা ওগুলো নিয়ে চলে যায়। তখন ছেলে দুইটার কান্না দেখে নিজের চোখ দিয়ে আমার পানি বেয়ে পড়তে শুরু করে। নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমি যদি একটু আগে আসতাম, হয়তো আমারও পরিণতি এরকম করুণ হতো। যাই হোক, তাদেরকে কিছু টাকা দিয়ে রিকশায় তুলে দেওয়া হয়, যাতে বাজারে গিয়ে তাদের আত্মীয় স্বজনের সাথে কথা বলে বিকাশ থেকে টাকা নিয়ে বাড়ি যেতে পারে। আমি ওই দুই ছেলেকে জিজ্ঞাসা করেছিলাম যে তোমাকে কেউ বাঁচাতে আসেনি, তুমি চিৎকার করেছিলে না তোমরা? তখন বললো, হ্যাঁ, চিৎকার করেছিলাম, কিন্তু কেউ আসেনি, কেউ মুখ ফুটে কথাও বলেনি। যাই হোক বন্ধুরা, আমার এত কষ্ট লাগলো যে আমার জানানো উচিত সকলকে, মনে করলাম, তাই নিউজটা কভার করলাম। আপনারা কেউ ভোরে বা সন্ধ্যার পরে এই টি বাঁধে বা মুক্ত মঞ্চে, পদ্মার পাড়ে বা
যে কোনো জায়গায় যেখানে লোকজন সংখ্যা কম সেখানে কেউ যাবেন না। যাই হোক, আমি হাঁটতে গিয়ে একটি মুরব্বির সাথে আমার কথা হয়। মুরব্বি বলে, এই যে টি বাঁধের তোমরা প্রতিটা বাড়ি দেখতে পাচ্ছ, প্রায় ম্যাক্সিমাম বাড়ির লোকজন এই কাজে জড়িত, এবং এখানে যে দোকানদার আছে তারাও এই কাজে জড়িত। যদিও দোকানদার দেখবে কিন্তু তোমাকে কিছুই বলবে না, বরঞ্চ তাদেরকে সাহায্য করবে, হয়তো তারাও তাদের থেকে অংশ পায়। বন্ধুরা, এরপরে আরও যে কাহিনী বলবো সেটা আরও মর্মান্তিক। বন্ধুরা, নদীর পাড়ে অনেক সারি সারি নৌকা দেখবেন, কিন্তু মাঝি দেখবেন না, কারণ মাঝি থাকেই না। আপনারা যদি ওই নৌকাতে পিক তুলতে যান, ছবি তুলতে যান, সেখানে হতে পারে আপনার মর্মান্তিক ঘটনা। আপনাকে টি বাঁধে গেলে বা মুক্তমঞ্চে গেলে কেউ একজন এসে বলবে, ভাইয়া আমাকে একটা ছবি তুলে দেন। আপনি যদি ছবি তুলতে যান তাহলে বিপদ। মানুষের মাঝেই তারা মানুষ সেট করে রাখে। যখনই তার ফোন হাতে নিয়ে তাকে পিক তুলতে যাবেন, সাহায্য করতে যাবেন, তার একটা ছবি নিতে বলবে, ভাইয়া একটু দূরে থেকে ছবি নেন যাতে ছবি ভালো আসে। যে আপনি ক্যামেরা নিয়ে তার ফোন নিয়ে একটু দূরে গিয়ে তার দিকে তাক করে ছবি তুলতে যাবেন, সেই সময় লোকটি চিৎকার করে বলবে যে আমার হাইজ্যাকার আমার ফোন নিয়েছে। তখন ওই তার লোকজন সেট করা 5-7 জন ছেলে পেলে এসে এলোপাতারি মারধর, হাইজ্যাকার ফোন ছিনতাইকারী বলে তার ব্যাগ, তার থেকে মোবাইল, টাকা পয়সা সব কিছু লুট করে নেবে। তাই বন্ধুরা, কেউ ভোরে পর্দার পারে যাবেন না, আর সন্ধ্যার পরে তো আরও যাবেন না। আর বন্ধুরা, বিশেষ করে যেই মাঝিগুলো বলবে, ভাইয়া পর্দার ওপারে চরে যাবেন নাকি আমার এই নৌকা রিজার্ভ করে, তারা তো সেখানে আরও যাবেন না, একা যাবেন না, দলবল যাবেন। কারণ চরের ওই পারেও লোকজন সেট করা থাকে, সেখানেও তারা তাদের সাথে একই কাজ করে। বন্ধুরা, ঘটনাক্রমে আরও ঘটনা কিছু জানতে পারি, যা বলতে গিয়ে আটকে ওঠে আমার মন। এই রাজশাহী সৌন্দর্যের মাঝে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর ফাঁদ লুকিয়ে কেমনই রয়, আমি কল্পনাতেও ভাবতেও পারি না। যাই হোক বন্ধুরা, মুরব্বি বলে যে এই ছিনতাইকারীরা যারা দূর দূরান্ত থেকে আসে তাদেরকে টার্গেট করে। দেখে তার যদি কারো কাঁধে ব্যাগ থাকে, যদি কারো হাতে স্মার্টফোন থাকে, যদি বুঝতে পারে সে রাজশাহীর নয়, তবে তার পিছু নেয় এবং তাকে সর্বশান্ত করেই ছাড়ে। এমন হাজারো কাহিনী রাজশাহীর এখন মোড়ে মোড়ে। বন্ধুরা, যদি কেউ রাজশাহীতে যেতে চান তাহলে অবশ্যই আপনারা দলবল বেঁধে যাবেন, একা যাবেন না। টি বাঁধে সন্ধ্যার পর বা ভোরে যাবেন না, আপনারা যাবেন দুপুরের পর। দেখবেন সেখানে অনেক লোকজন সমাগম হবে, ওই সময় আপনার কেউ ক্ষতি করবে না। কিন্তু যদি সেই লোকজনের সমাগম থেকে একটু বাইরে যান, একটু আড়ালে যান, ধীরে একটু সাইডে যান, তাহলে আপনার সাথে হতে পারে একই মর্মান্তিক ঘটনা। বন্ধুরা, মানুষরা দিন দিন এখন হায়নায় রূপান্তরিত হয়েছে। ওই মুরব্বী আমাকে একটি ছড়া শুনিয়েছিল, ভূতের গাছের ভূত যদি হয় ভূত ছাড়ানোর ওঝা, কাজটা তো নয় সোজা রে ভাই, কাজটা তো নয় সোজা। বন্ধুরা, আপনারা সবাই আইনকে শ্রদ্ধা করবেন। আপনারা ওখানে যখন রাজশাহীতে যাবেন অবশ্যই যদি একা যান, প্রশাসনকে সেটা জানিয়ে যাবেন। প্রশাসন যদি আপনার নিরাপদের দায়িত্ব নেয় তবেই যান, কারণ একজন দেশপ্রেমিক প্রশাসনিক অনেক কিছু করতে পারে। যাই হোক বন্ধুরা, অনেকে হয়তো ভয়েই এই জিনিসগুলো জানার পরেও নিউজ কভার করে না, হয়তো তার নিউজের সমস্যা হবে। সেই জন্য আমি করছি, এই জন্যই যাতে করে আপনারা সবাই সজাগ হয়ে যান, অন্তত রাজশাহী এই সময় যাওয়া থেকে। বন্ধুরা, যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন, আর যদি আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তবে যাওয়ার আগ মুহূর্ত কিছু কথা বলে যাই। টি বাঁধের যে ছোট ছোট ঘরগুলো আছে, এইখানে যখন এই ঘটনার পর আমার সাথে এক সেম ঘটনা ঘটতে লেগেছিল। আমাকে একটা লম্বা লোক, চিকন করে ফর্সা করে, একটু লম্বা চুল আছে, আমাকে ডেকে বলে যে এই ছেলে তোমার ব্যাগে কী আছে দেখি। আমি কিছু আগেই ঘটনা জানি, যার কারণে আমি দ্রুত ওখান থেকে সরে পড়ে, সামনে একদল লোক যাচ্ছিল, আমি বলছি ওই যে আমার লোক আসছে, এই বলে কেটে পড়ি, যার কারণে হয়তো আমার সাথে আর সেম ঘটনা ঘটেনি। আমি যখন ওই মুরব্বীকে জিজ্ঞাসা করছিলাম, প্রশাসনিক কার্যালয় তো সামনেই দেখলাম, তাহলে এত কাছাকাছি ঘটনা ঘটে কীভাবে? কেউ খবর দেয় না? বলে না, কেউ খবর দেবে না, কারণ মানুষ এখন মানুষ রূপে নেয়। আর প্রশাসনকে জানানো দরকার, যে যেখান থেকে পারেন আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন। প্রশাসন আপনার বন্ধু, আপনার ভালোবাসার একটা স্থান।
খান সেইখানে জানান, তাদের কাছে যান। আপনার যদি ভয় লাগে তাহলে প্রশাসনের কাছে আশ্রয় নেন, তাকে বলুন আমাকে ভয় লাগছে, কিছু সময় আপনাদের এখানে আমি কাটাতে চাই। দেখবেন তারা আপনার ভয় দূর করে দিবে, কারণ একজন প্রশাসনিক অনেক কিছু করতে পারে, আপনাকে আগলে রাখতে পারে। তাই ভয় না করে প্রশাসনের কাছে গিয়েই দেখুন, আপনার সাথে তারা বন্ধুর মতো আচরণ করবে এবং আপনাকে 100% তারা নিরাপত্তা দিবে। তো তাই বন্ধুরা, রাজশাহী যাওয়ার সময় অবশ্যই প্রশাসনকে জানিয়ে যাবেন। যাই হোক বন্ধুরা, আরও ভয়ঙ্কর কাহিনী জানতে তৃতীয় পর্বের অপেক্ষায় থাকুন। জয় হাসান হৃদয় ব্লগে।